আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? দীর্ঘ বিরতির পর অনলাইন ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। প্রিয়াঙ্কা মজুমদার, সহকারী শিক্ষক, বাংলা, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি কবিতা নিয়ে আলোচনা করব। আমি আশা করব তোমরা কবিতাটি মনোযোগ দিয়ে শুনবে, সেই সাথে আমার আলোচনাগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। আমি আজকে আলোচনা করব আমার পরিচয় কবিতাটি। লিখেছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক জন্মগ্রহণ করেছেন 1935 সালে কুড়িগ্রাম জেলায় 27শে ডিসেম্বর, আর মৃত্যুবরণ করেছেন 2016 সালে 27শে সেপ্টেম্বর। যদিও আমরা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সব্যসাচী লেখক বলে জানি, কেউ কেউ মনে করেন সৈয়দ শামসুল হকও সব্যসাচী লেখক, যদিও সেটি সর্বজন স্বীকৃত নয়। সব্যসাচী বলা হয়ে থাকে কারণ সাহিত্যে তিনি নাটক, উপন্যাস, ছোট গল্প, কাব্যনাটক সব ক্ষেত্রে বিচরণ করেছেন। সৈয়দ শামসুল হকের খুব বিখ্যাত উপন্যাস আছে খেলারাম খেলে যা, বৃষ্টি ও বিদ্রোহীগণ। তার দুটো বিখ্যাত কাব্যনাটকও আছে, নুরুল দিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবি পরিচিতিতে আর সময় নষ্ট করব না, আমরা মূল পাঠে চলে যাই। সেই সাথে তোমরা মনে রাখবে 2019 সালের পর থেকে লেখক পরিচিতি বা কবি পরিচিতি থেকে আমাদের বোর্ড পরীক্ষায় খুব কম প্রশ্নে আসছে। তোমরা শুধু জন্ম, মৃত্যু আর গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যকর্ম মাথায় রাখলেই চলবে, অতটা গুরুত্ব না দিলেও চলবে। আমরা শিক্ষণফল বিষয়বস্তু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। বন্ধুরা চলো তাহলে আমরা মূল পাঠে ফিরে যাই। আমি কবিতাটি আবৃত্তি করব, সেই সাথে কঠিন শব্দগুলো তোমাদের সামনে সহজ করে তুলে ধরার চেষ্টা করব, ব্যাখ্যা করব লাইনগুলা, তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। আমার পরিচয়, এখানে বাঙালি জাতিসত্তার পরিচয়কে কবি বুঝিয়েছেন। কবি একক কোনো কবি নিজের জন্য নয়, এটা হচ্ছে বাঙালি জাতিসত্তার সামগ্রিক পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, মানে বাঙালি জাতি জন্মেছে বাংলায়, বাংলায় কথা বলে, বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলে। আলপথ কি? আমরা জানি জমির সীমানার পথকে আলপথ বলে। গ্রামে গঞ্জে আমরা দেখব দুধারে জমি থাকে, মাঝখানে কি সরু পথ থাকে না একটা, সেটাকে বলছে আলপথ। চলি পলি মাটি কোমলে, আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, লেখক চলার চিহ্ন ফেলে চলে। আর 1300 মানে নদীমাতৃক দেশ, নদী মাতৃক দেশের নদী শুধাচ্ছে কবিকে, কোথা থেকে তুমি এলে, মানে বাঙালি জাতিকে বোঝাচ্ছে বাঙালি জাতি কোথা থেকে এসেছে প্রশ্ন করেছে। উত্তরে কবি বলছেন, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। কবি বলছে মানে বাঙালি জাতি এসেছে চর্যাপদের অক্ষরগুলো থেকে। বন্ধুরা, আমরা জানি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ, যেটা 700 শতক থেকে 1100 শতকের মধ্যে আবিষ্কৃত হয়েছিল নেপালের রাজদরবার থেকে, রয়্যাল লাইব্রেরি থেকে। আর এটা আবিষ্কার করেছিলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, আমাদের সকলেরই জানা আছে। আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। আমরা জানি ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে লেখক সওদাগরের ডিঙ্গার বহরের কথা বলেছেন। চাঁদ সওদাগরের কথা আমরা শুনেছি নিশ্চয়ই, সেই চাঁদ সওদাগরের ডিঙ্গার বহরের কথা বলছে এখানে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামের চিত্রকলার থেকে। লেখক বলছে বাঙালি জাতি এসেছে কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। কৈবর্ত বিদ্রোহ হয়েছিল আমরা জানি 11 শতকে মহিপালের বিরুদ্ধে সামন্ত চক্র যুদ্ধ করেছিল, আর এর নেতা ছিল দিব্য।
মূলত বিদ্রোহের ঐতিহ্য বোঝাতেই এই লাইনটির অবতারণা করেছেন কবি। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলা থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি গোপালের রাজ্য শাসনের মধ্য দিয়ে পাল যুগ প্রায় 400 বছর শাসন করেছিলেন। এর আগেও চিত্র আঁকতো মানুষ, ওই যে যেমন ধরো গুহায় পাথরে কি করতো, ইয়ে গুহায় পাথরে শিকার করার আগে কি এঁকে রাখতো, যে কিভাবে শিকার করবে পশুটাকে এঁকে রাখতো। কিন্তু সেই মানে এগুলো সমৃদ্ধ ছিল না, গুছানো ছিল না, সাজানো ছিল না। কিন্তু পাল যুগে আমরা দেখতে পেয়েছি যে আমাদের শিল্প সমৃদ্ধির ব্যাপক উন্নতি, শিল্প সমৃদ্ধির উন্নতি হয়েছে, সমৃদ্ধি লাভ করেছে। সেই সাথে চিত্রকলারও আমরা পরিচয় পাই, গুছানো অবস্থায় পেয়েছি, যেটা আমরা বলতে পারি যে সেই যুগে চিত্রকলাও সমৃদ্ধি লাভ করেছিল। এসেছে বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। বন্ধুরা, আমরা জানি নওগাঁ জেলার বদলগাছি গ্রামে পাহাড়পুর বৌদ্ধ বিহার অবস্থিত, যেটা সোমপুর বিহার নামেও পরিচিত। ধর্মপাল এটি তৈরি করেছিলেন। মূলত এখানে আমাদের প্রত্নতত্ত্ব ঐতিহ্যের পরিচয় তুলে ধরতেই কবি এই লাইনটির অবতারণা করেছেন। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে। কবি বলছে এসেছে বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। দুই বাংলার মন্দির, হিন্দু সংস্কৃতির কথা তুলে ধরেছেন। বেদি মানে হচ্ছে কি উঁচু স্থান, মন্দিরের সামনে যে স্থান থেকে। এসেছে বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, সেই সাথে চাঁপাই নবাবগঞ্জে ছোট সোনা মসজিদের কথা উল্লেখ করেছেন। এই লাইনটির মাধ্যমে কবি এখানে মুসলিম ঐতিহ্যের কথা তুলে ধরেছেন, আর এর আগের লাইনে হিন্দু ঐতিহ্যের কথা বলেছেন। এসেছে বাঙালি আউল বাউল মাটির দেওল থেকে। দেওল মানে হচ্ছে দেবালয়। বন্ধুরা, আমরা জানি আউল মানে হচ্ছে পীর আউলিয়ারদের কথা বলছে, দরবেশদের কথা বলছে। বাউল হচ্ছে, আমরা বাউল সম্প্রদায়ের কথা সকলেই জানি। এখানে মূলত কবি একটা মিশ্র সংস্কৃতির পরিচয় তুলে ধরার জন্যই, ঐতিহ্যটাকে তুলে ধরার জন্যই এই কয়েকটা লাইনের অবতারণা করেছেন। প্রথমে বলেছেন মন্দির বেদির কথা, তারপর বরেন্দ্রভূমি সোনা মসজিদের কথা, হিন্দু ধর্মের ঐতিহ্যের কথা বলেছেন, মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্যের কথা বলেছেন, সেই সাথে বাউল সম্প্রদায়ের কথা বলেছেন, পীর আউলিয়াদের কথা বলেছেন। মোট কথা বাঙালি জাতি হচ্ছে একটা মিশ্র সংস্কৃতির মধ্যে আবদ্ধ। আমি তো এসেছি সার্বভৌম বারোভূইয়া থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারোভূইয়া থেকে। মূলত ঐক্যবদ্ধ সংগ্রামী চেতনাকে বোঝানোর জন্যই বারোভূইয়ার কথা কবি এখানে বলেছেন। আমরা জানি মুঘল সম্রাট আকবর যখন রাজ্য শাসন করে, তখন ঈশা খান নেতৃত্বে বেশ কজন জমিদার ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ বিদ্রোহ ঘোষণা করেছিল। সেই ঐক্যবদ্ধ সংগ্রামী চেতনাটাকে এখানে তুলে ধরেছেন। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। বন্ধুরা, ময়মনসিংহ গীতিকা দুটি খুব বিখ্যাত পালা, কমলার দিঘি মহুয়ার পালা। মূলত আমরা বাঙালি জাতির যে লোক সংস্কৃতি সমৃদ্ধির সাথে যে বাঙালি জাতির একটা সংযোগ আছে, বাঙালি যে লোক সাহিত্যের যে সমৃদ্ধি ঘটেছে বাঙালির মধ্যে, সেটাকে বোঝানোর জন্য কবি এখানে কমলার দিঘি মহুয়ার পালার কথা বলেছেন। আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে। তিতুমির, আমরা জানি তিতুমিরের কথা ব্রিটিশ বিদ্রোহী আন্দোলনের সাথে জড়িত ছিলেন। সেই সাথে হাজী শরীয়তের কথাও আমরা জানি, তিনি ফরাজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। গীতাঞ্জলি অগ্নিবীণা, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী সৃষ্টি, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পেয়েছিলেন। গীতাঞ্জলি আর অগ্নিবীণা কাব্যগ্রন্থ আমরা জানি কাজী নজরুল ইসলামের সেই অমর সৃষ্টি। গীতাঞ্জলি অগ্নিবীণা যে বাঙালি জাতির আত্মমর্যাদার সাথে জড়িয়ে আছে, ওতপ্রোতভাবে জড়িত, সেটি বোঝানোর জন্যই বলেছেন। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এখানেও সে সংগ্রামীর ঐতিহ্যকে বোঝানোর জন্য বলেছেন কবি। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। বাঙালি জয়নুল আর অবন ঠাকুর। বন্ধুরা, বাংলাদেশের শিল্পকলার পথিকৃৎ আমরা বলে থাকি কাকে? আন্দোলনের পথিকৃৎ যাকে বললে যার নাম মাথায় চলে আসে, সেটা হচ্ছে, তিনি হচ্ছেন জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন, যিনি দুর্ভিক্ষের ছবি এঁকে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আর অবন ঠাকুর, কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে যার জন্ম, অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, সেই সাথে শিশু সাহিত্যিকও ছিলেন। উনি শিশুদের নিয়ে অনেক সাহিত্য রচনা করেছেন। তোমাদের প্রশ্ন আসতে পারে যে চিত্রশিল্পী হয়েও কে শিশু সাহিত্যের সাথে জড়িয়ে আছেন, কার নাম? তখন তোমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম বলতে হবে।
এসেছি বাঙালি রাষ্ট্রভাষা লাল রাজপথ থেকে। এখানে 1952 সালের ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে, যাদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর আরো অনেকে সেদিন রক্ত দিয়েছিলেন, বুকে তাজা রক্ত। কিসের জন্য? ভাষার জন্য। এসেছে বাঙালি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর থেকে। এখানে স্বাধীনতার প্রতীক, মুক্তির প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরেছেন কবি। তিনি ছাড়া আমাদের স্বাধীনতার কথা আমরা চিন্তাই করতে পারি না। বন্ধুরা, আমরা পরের স্তবকে যাচ্ছি। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ। বজ্রকণ্ঠ হচ্ছে সহজে উদ্দীপ্ত হয় সেই দ্রুতিময় বাণী, সেটাকে আমরা বজ্রকণ্ঠ বলে থাকি। স্বাধীনতার অনুপ্রেরণা বোঝানোর জন্যই যে এই বজ্রকণ্ঠের মাধ্যমে আমরা বাঙালি জাতি স্বাধীনতার অনুপ্রেরণা, যুদ্ধ করার অনুপ্রেরণা পেয়েছিলাম, সেই বজ্রকণ্ঠের কথা তুলে ধরেছেন। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, 1971-এর মুক্তিযুদ্ধের কথা এখানে বলা হয়েছে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। কবি বলছে বাঙালি জাতি তার হাজার চরণ চিহ্ন, মানে কি অনেক চড়াই উতরাই বিদ্রোহ করে, অনেক চড়াই উতরাই পেরিয়ে বাঙালি জাতি আর চরণ চিহ্ন ফেলে এসেছে। শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। কবি বলছে বাঙালি জাতিকে শুধাও যে কোন প্রেরণায় কবি এত দূর এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। কবি বলছে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই। বীজ মন্ত্রটি হচ্ছে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। অর্থাৎ বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে আছে কিসের ভিত্তিতে? কারণ বাঙালি জাতি কোনো নির্দিষ্ট কোনো ধর্মকে গুরুত্ব না দিয়ে সে মনুষ্য ধর্মকে গুরুত্ব দিয়েছে, যার কারণে সবাই ঐক্যবদ্ধ হয়ে আছে। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। একসাথে আছি, আমরা ছিলাম, একসাথে থাকবো। ওই যে বলে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, সেই মনুষ্য ধর্মকে আঁকড়ে ধরেই, সকল ধর্মের ঊর্ধ্বে যে মনুষ্য ধর্ম, সেই মনুষ্য ধর্মকে আঁকড়ে ধরেই সব বিভেদের রেখা মুছে দিয়ে আমরা সমতা সাম্যের ছবি আঁকবো। কবি সে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বন্ধুরা, আমি আশা করব তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। তোমরা কি করবে, কবিতাটির পাশে যে টিকা আছে, ঠিক আছে, শব্দার্থ টিকা, এগুলো খুব ভালো করে বা আয়ত্ত করার চেষ্টা করবে। কারণ টিকাগুলো থেকে অনুধাবন প্রশ্ন যে আসবে বোর্ড পরীক্ষায়, আনসার করতে হবে। টিকাগুলো থেকে যদি তোমরা আয়ত্ত করতে পারো ভালোভাবে, তাহলে অনুধাবন প্রশ্ন অবশ্যই কমন পাবে। আমি আশা করব তোমরা সকলে খুব মনোযোগ সহকারে সেগুলো পড়বে। শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন বোর্ডে আসা কিছু অনুধাবন প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। চলো তাহলে আমরা অনুধাবন প্রশ্নগুলো দেখে নেই। আমরা কবিতা যখন পড়ি, কবিতা লাইনও কিন্তু আমরা পেয়েছি। আমি তো এসেছি গীতাঞ্জলি আর অগ্নিবীণা থেকে, কেন এই দাবি, মানে কেন কবি এই দাবি করেছেন। বন্ধুরা, অনুধাবন প্রশ্নে যদি এই প্রশ্নটি আসে, তাহলে আমাদের প্রথম দু লাইনের মধ্যে, এক দুই লাইনের মধ্যে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, জ্ঞানমূলক উত্তরটা দিতে হবে। প্রত্যেকটা অনুধাবন প্রশ্নে দুটো ধাপ আছে, আমরা জানি, জ্ঞান, অনুধাবন। যদি আমরা এক লাইন বা দুই লাইনের মধ্যে আনসার করি, তাহলে কিভাবে বলতে পারি, আমি তো এসেছি গীতাঞ্জলি আর অগ্নিবীণা থেকে। কেন এই দাবি? কারণ বাঙালি আত্মমর্যাদার সাথে জড়িয়ে আছে কি, গীতাঞ্জলি, অগ্নিবীণা। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের, গীতাঞ্জলির কথা মাথায় আসলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মাথায় আসবে। অগ্নিবীণা সে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মাথায় আসবে। আমরা বাঙালি জাতি, সেটা খুব গৌরব করে বলতে পারি, এই আমাদের যে আত্মমর্যাদাটা, এই আত্মমর্যাদার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গীতাঞ্জলি আর অগ্নিবীণা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম। আমরা প্রথম এক দুই লাইনের মধ্যেই এটা উল্লেখ করে দিব। তারপরে এক প্যারা করে আমরা নিচের প্যারার মধ্যে উল্লেখ করব গীতাঞ্জলি কে লিখেছেন, অগ্নিবীণা কে লিখেছেন, কত সালে, এগুলো উল্লেখ করব। তাহলে আমরা আশা করি অনুধাবন প্রশ্নটি সম্পন্ন করতে পারবো। দেখো তারপরের প্রশ্নটি, কবি সওদাগরের ডিঙার বহর বলতে কি বোঝাতে চেয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, সওদাগরের ডিঙার বহর, এখানে চাঁদ সওদাগরের ডিঙার বহর কথা বলা হয়েছে। আমরা মনসা মঙ্গল কাব্যের কথা শুনেছি, আমরা আগেও আলোচনা করেছি ক্লাসে। মনসা মঙ্গল কাব্যে খুব বিখ্যাত একটি চরিত্র হচ্ছে চাঁদ সওদাগর। সেই চাঁদ সওদাগরের ডিঙার বহর, এখানে যদি আমরা অনুধাবন প্রশ্ন উত্তরটা লিখতে যাই, তাহলে প্রথমেই আমরা জ্ঞান অংশটা কিভাবে লিখব, এখানে আমাদের ব্যবসা বাণিজ্যের ঐতিহ্যের কথা বোঝানোর জন্যই
বুঝাতে কবি সদাগরের ডিনার বহরের কথা উল্লেখ করেছেন। তারপর আমরা নিচের প্যারাতে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা তারপরের প্রশ্নটা দেখো, আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়া থেকে, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? তোমরা খেয়াল করবে টিকার মধ্যে যেই ব্যাখ্যা দেওয়া আছে, এই ব্যাখ্যাগুলোর মধ্যে কিন্তু খুব নির্দিষ্ট করে উত্তরগুলো দেয়া। তোমরা যদি টিকাগুলো ভালো করে আয়ত্ত করো তাহলে এগুলোর উত্তর খুব সহজেই দিতে পারবে। আচ্ছা, আমি এটা নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা জ্ঞান অংশটাতে যাব। যদি অনুধাবন প্রশ্ন উত্তরটা আমরা লিখতে যাই, জ্ঞানে আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়া থেকে, কথাটি দ্বারা বোঝানো হয়েছে এখানে মূলত বাঙালি জাতির বারো ভূঁইয়া ঐক্যবদ্ধ সংগ্রামী চেতনাকে বোঝানোর জন্যই কবি এই কথাটি বলেছেন। এটা আমরা প্রথম এক দুই লাইনের মধ্যে তুলে ধরবো। তারপর আমরা এক নিচের প্যারাতে যাব, সার্বভৌম বারো ভূঁইয়া, বারো ভূঁইয়াদের কথা বলবো, জমিদারদের কথা উল্লেখ করবো, ইসা খান নেতৃত্বে যারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে, সেটা আমরা বিস্তারিত পরের প্যারাতে যাব। ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা যাই। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেওল থেকে, কথাটি বুঝিয়ে লেখো। এসেছি বাঙালি আউল বাউল, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি আউল মানে কি, আউলিয়া পীর দরবেশ, বাউল মানে বাউল সম্প্রদায়, মাটির দেওল থেকে, দেওল হচ্ছে দেবালয়। বন্ধুরা দেখো এখানে একটি মোট কথা জ্ঞানের প্রথম দুই লাইনের অংশটা যদি আমরা লিখতে যাই অনুধাবন প্রশ্নটা, তাহলে আমরা কিভাবে গুছিয়ে লিখতে পারি? এখানে মূলত মিশ্র সংস্কৃতির ঐতিহ্য বোঝাতে কবি এই লাইনটি অবতারণা করেছেন। এই কথাটা আমরা বুঝিয়ে দেব। মিশ্র সংস্কৃতি কেন বলছে? আউল আউলিয়াদের, বাউল একটা আলাদা সম্প্রদায়, এর আগে আমরা আলোচনা করেছি হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের কথা উল্লেখ আছে। সব সম্প্রদায়ের সংস্কৃতির মিলে মিশে একাকার হয়ে আছে, একটা মিশ্র সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে লক্ষ্য করা যায়। আমরা তারপরের প্যারাতে গিয়ে ওই বিস্তারিত উল্লেখ করব। তারপরের প্রশ্নে যাচ্ছি, বাঙালি জাতির বীজ মন্ত্র বলতে কি বুঝিয়েছেন? দেখো লেখক এখানে কবি বাঙালি জাতির বীজ মন্ত্র বলতে সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, কথাটিকে বুঝাতে চেয়েছেন। সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই বলতে এখানে মনুষ্য ধর্মের কথা বলেছেন, যেটা বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ হয়ে আছে, বাঙালি জাতির যে একতা, যে সাম্য, এটা মূলত এর পেছনে কাজ করেছে কে? মনুষ্য ধর্ম তাই কাজ করেছে। সকল ধর্মের ঊর্ধ্বে যে মনুষ্য ধর্ম, এই কথাটি বুঝিয়েছেন। সেখানে বীজ মন্ত্র বলতে সবার উপর মানুষ সত্য তাহার উপর না, এটা প্রথম দুই লাইনের মধ্যে তোমরা উল্লেখ করবে। তারপর তোমরা নিচের প্যারাতে গিয়ে বুঝিয়ে বলবে। আমি তো এসেছি কমলার দিঘি আর মহুয়ার পালা থেকে, এই কথা দ্বারা কবি কি বুঝিয়েছেন? আচ্ছা, আমি তো এসেছি কমলার দিঘি আর মহুয়ার পালা থেকে, এই কথা দ্বারা কবি মূলত আমাদের যে লোকসাহিত্যের যে সমৃদ্ধির বিষয়টি এটি তুলে ধরেছেন। আর কমলার দিঘি মহুয়ার পালা আমরা জানি লোকসাহিত্যের দুটি খুব বিখ্যাত পালা, ময়মনসিংহ গীতিকার দুটি পালা, যেখানে আমরা একটু আগে আলোচনা করেছি। তোমরা তারপরের প্যারাতে গিয়ে অনুধাবনের অংশের মধ্যে এটা বিস্তারিত আলোচনা করবে, কিন্তু প্রথম দুই লাইন মানে জ্ঞানের অংশটাতে উল্লেখ করতে হবে যে আমাদের লোকসাহিত্যের সমৃদ্ধির কথা বোঝাতেই কবি এই কথাগুলো বলেছেন, এই লাইনের অবতারণা করেছেন। তারপরের প্রশ্ন, কবি পাল যুগে চিত্রকলার কথা কেন বলেছেন বা বলেছেন কেন? আমরা জানি গোপালের রাজ্য শাসনের মধ্য দিয়ে পালরা 400 বছর শাসন করেছেন। সেইখানে মূলত প্রথম দুই লাইনের মধ্যে অর্থাৎ অনুধাবনের জ্ঞান অংশটাকে লিখতে হবে তোমাদের, যে শিল্প সমৃদ্ধির ঐতিহ্যের কথা তুলে ধরার জন্যই কবি পাল যুগের চিত্রকলার কথা বলেছেন। আচ্ছা, অন্য যুগের কথা কেন বলেনি? কারণ পাল যুগের এর আগে তো আমরা লিখেছি, তাই ইয়ে ছিল, চিত্রকলা ছিল না? ছিল। মানুষ আঁকতো না? অবশ্যই আঁকতো, গুহায় আঁকতো, পাথরের গায়ে আঁকতো, কিন্তু এগুলো আমরা আমাদের হাতে আসেনি, সুগঠিত ভাবে আসেনি, কিন্তু পাল যুগেই সেই চিত্রকলার সমৃদ্ধি ঘটেছিল। বন্ধুরা তাহলে মোটামুটি বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ কিছু অনুধাবন প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আমি আশা করব তোমরা খুব ভালোভাবে এগুলো বোঝার চেষ্টা করেছো। আজ এটুকুই। আগামী ক্লাসে আমি প্রয়োগ উচ্চতর দক্ষতা নিয়ে কিছু কথা বলবো তোমাদের। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।